ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই। আজ বিশেষ করে জগজ্জননী শ্রী শ্রী মায়ের চরণে বলুণ্ঠিত প্রণাম। আজকে এক বিশেষ পুণ্য এবং পবিত্র দিন, আনন্দের দিন। আজকে জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবীর উদ্বোধনের যে বাড়ি, অর্থাৎ মায়ের বাড়ি, সেই মায়ের বাড়িতে শুভ পদার্পণ দিবস। সারাদিন সকাল থেকে সেখানে আনন্দের যেন মেলা। আর আমরা ভক্তরা যারা যেতে পারবো তারা মাকে গিয়ে প্রণাম করব, যারা নানান কারণে যেতে পারবো না তারা দূর থেকে মায়ের ওই চরণ দুটির পানে চেয়ে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করব। আজকে 7টি গ্রন্থ প্রকাশ হচ্ছে মায়ের বাড়ি থেকে, এবং সেই নিয়েই আজকে আমাদের এই মায়ের যে পদার্পণ দিবস সেটিকে নিয়েই আমাদের আজ স্মরণ এবং মনন। জ্যৈষ্ঠ শুক্লা চতুর্থী তিথি, যেখানে আনন্দ গীতে পূর্ণ এই মায়ের বাড়ি। এই তিথিতে অর্থাৎ জ্যৈষ্ঠ শুক্লা চতুর্থী তিথিতে শ্রী শ্রী মায়ের পদার্পণ উৎসব পালিত হয় প্রতি বছর। 1909 সালের 23শে মে শ্রী শ্রী মা উদ্বোধন লেনের এই বাড়িতে শুভাগমন করেছিলেন, এবং তারপর দীর্ঘ 11 বছর বিভিন্ন সময় মা এখানে অবস্থান করেছেন। শ্রী শ্রী মায়ের বাড়ি বলেই পরিচিত এই স্থান, এবং এখানে তিনি নিত্য বিরাজমান। আমাদের প্রশ্ন থাকে যে মায়ের অবস্থান কি কেবল মায়ের বাড়িতে, আর কি কোথাও তার পদার্পণ হতে পারে? সত্যি সত্যি মায়ের এই পদার্পণ শুধু ওই বাইরের গৃহে নয়, আমাদের হৃদয় মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে। হৃদয় মন্দিরে মাকে পদার্পণ করাতে হবে। আনন্দময়ীকে নিয়ে চির আনন্দের হাট এই হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। অক্ষয় কুমার সেন তিনি চিঠিতে একজনকে লিখেছিলেন, রাত দিন সাধু সঙ্গ সৎ প্রসঙ্গ সেবাচরণ ব্যতীত মনের মতো জিনিস পাইবে না। এখন তিনি এমন করেছেন, এক তিল তাকে ছাড়বার জো নাই। আমার ওই চিন্তা ব্যতীত অপর কিছু ভালো লাগে না। ভাব রাজ্যে অতি সুন্দর সুন্দর খেলা, প্রাণ বিভোর হয়। খাটো পাবে মাকে জানাও। অর্থাৎ আসলে আমাদের এই মা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই উদ্বোধন যে কার্যালয়, সেটি প্রথমে ছিল 14 নম্বর রামচন্দ্র মৈত্র লেনে গিরীন্দ্রলাল বসাকের বাড়ি, এবং তার মৃত্যুর পর 1906 নভেম্বর মাসে 30 নম্বর বোসপাড়া লেনে কার্যালয় স্থানান্তরিত হয়। 1908 থেকে অর্থাৎ 1908 নভেম্বর থেকে 12 এবং 13 নম্বর গোপালচন্দ্র নিয়োগী লেনে নবনির্মিত নিজের বাড়িতে চলে আসে। পরে মুখার্জি লেনের নাম পরিবর্তিত হয়ে উদ্বোধন লেন হয়, এবং বাড়িটির একদিকে গোপালচন্দ্র নিয়োগী লেন, অপরদিকে মুখার্জি লেন হওয়ায় বাড়িটির ঠিকানা 1 নম্বর মুখার্জি লেন হয়। মায়ের জন্য কলকাতায় কোনো নির্দিষ্ট বাড়ি না থাকার জন্য যখন মা কলকাতায় আসতেন, তখন তাকে কোনো ভাড়া বাড়িতে বা বলরামবাবু মাস্টারমশাইয়ের বাড়িতে থাকতে হতো। মায়ের ভক্ত সংখ্যা তখন অনেক বেড়ে গিয়েছিল,
এবং ভক্তরা তার সঙ্গে দেখা করতে আসতেন। চতুর্দিক থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হতো এবং সর্বোপরি মায়ের ছিল গঙ্গা স্নানের প্রতি অনুরাগ। কলকাতায় অবস্থানকালে তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন, অথচ গঙ্গার তীরে সবসময় সুবিধে মতো বাড়ি ভাড়া পাওয়া যেত না। এজন্য মাকে ভীষণ অসুবিধায় পড়তে হতো। উদ্বোধন কার্যালয়ের সম্পূর্ণ নিজস্ব এই বাড়িটি নির্মিত হয়েছিল প্রধানত 3টি উদ্দেশ্য সিদ্ধির জন্য। 1. গিরীন্দ্রলাল বসাকের মৃত্যুর পর থেকেই উদ্বোধন কার্যালয়ের নিজস্ব একটা বাড়ির অভাব অনুভূত হচ্ছিল। 2. শ্রী শ্রী মা সারদা দেবীর কলকাতায় থাকার কোনো স্থায়ী বাসস্থান না থাকায় সর্বদাই বাসা বাড়ি বদল করতে হতো। সেজন্য মায়ের কলকাতায় বসবাসের জন্য একটা স্থায়ী বাসস্থানের খুব প্রয়োজন ছিল। আর তৃতীয়ত, ক্রমশ মায়ের ভক্ত সংখ্যা যেহেতু বাড়ছিল, ভাড়া বাড়িতে স্থান সংকুলান অসম্ভব হয়ে পড়ত, নানান অসুবিধা দেখা দিচ্ছিল। এই ত্রিবিধ কারণে শ্রী শ্রী মায়ের নিজস্ব একটা বাড়ির প্রয়োজন হয়ে পড়েছিল। মায়ের সেবক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সম্পাদক শরৎ মহারাজ এই অভাবগুলো পূর্ণ করার জন্য নিকটবর্তী একটি বাড়ি নির্মাণের জন্য দৃঢ় সংকল্প হন। সৌভাগ্যক্রমে বাগবাজার নিবাসী রামকৃষ্ণ ভক্ত খোড়ো কেদার, যার প্রকৃত নাম ছিল কেদারচন্দ্র দাস, খড়ের ব্যবসা করতেন বলে বাগবাজারের পল্লীবাসীর কাছে তিনি খোড়ো কেদার নামে পরিচিত ছিলেন। সেই খোড়ো কেদার গঙ্গার কাছে প্রায় 3 কাঠা 4 ছটাক জমি শ্রী শ্রী মায়ের নামে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার একটা শর্ত ছিল, সেখানে যেন শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা হয়। 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই খোড়ো কেদার বাগবাজার এলাকায় 12-13 নম্বর গোপাল নিয়োগী লেনে 2টি ঘর সমেত 3 কাঠা 4 ছটাক জমি রেজিস্ট্রি করে দেন। এখানেই শরৎ মহারাজ মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করলেন। অর্থাৎ এই হলো মায়ের বাড়ি নির্মাণের প্রেক্ষাপট। এবং বাড়ি কেমন হবে বিভিন্ন জনের সঙ্গে সলা পরামর্শ করলেন। প্রথমে বাড়ির খোলার একতলা রূপে নির্মিত হবে, কারণ ক্রমাগত বাড়ি পরিবর্তনের ফলে উদ্বোধনেরও অনেক নথিপত্রের দরকার হয়ে পড়েছিল এবং শরৎ মহারাজের হাতে তখন টাকা ছিল না। স্বামীজির বই বিক্রির মাত্র 2700 টাকা উদ্বোধন কার্যালয়ের তহবলে ছিল। এই অল্প পরিমাণ অর্থ নিয়েই সাহসে ভর করে তিনি নেমে পড়লেন এবং 5700 টাকা ঋণ করে বাড়ি তৈরি করেছিলেন। এই কাজ শেষ করার জন্য তাকে আরও ঋণ করতে হয়। একতলায় 6টি, দোতলায় 3টে এবং 3 তলায় 1টি, অর্থাৎ সিঁড়ির দক্ষিণ দিকে মোট 10টি ঘর করা হলো। বাড়ির প্রবেশ পথ রইল উত্তর দিকে, দক্ষিণ দিকেও রান্নাঘরের পাশে রইল একটা খিড়কির দরজা। নবনির্মিত এই বাড়িতে 1908 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয়ে স্থায়ীভাবে উঠে এলেও শ্রী শ্রী মায়ের এখানে পদার্পণ হয় 1909 খ্রিস্টাব্দের 23শে মে। এবং এই বাড়িতে মায়ের প্রথম পদার্পণ এবং কয়েকদিন পরে কিন্তু তিনি পানি বসন্তে আক্রান্ত হন এবং বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। আরোগ্য লাভের পর গোলাপমা এবং যোগিনমার সঙ্গে তিনি ললিতবাবুর গাড়িতে পার্শ্বনাথের মন্দিরে, রামরাজাতলায় এবং রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতেও কাঁকুরগাছির যোগদানে যান। ক্রমে শ্রীশ্রীমা সুস্থ হয়ে ওঠেন। হাওড়া রামরাজাতলা সেদিক থেকে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র, কারণ এখানে স্বয়ং শ্রীশ্রীমা পদার্পণ করেছিলেন। এবং শরৎ মহারাজ পরবর্তীকালে বলেছিলেন যে যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা, ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো। বই বিক্রি ইত্যাদির দ্বারা শোধ হয়েছিল। মাকে রাখার জন্যেই এই বাড়ি করা, তাকে কেন্দ্র করে, তাঁর জন্যই সব, এইভাবে ভরপুর হয়ে তখন সব কাজ করতেন। ওই যে ভাব ছাড়া তো হবে না, সবটা মাকে নিয়ে। ঐতিহ্য রয়েছে, আগে ঠাকুরের ভোগ পাকা সিঁড়ি দিয়ে ভক্তদের সামনে ঠাকুর ঘরে যেত, কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে এবং এই সব মিলিয়ে মায়ের বাড়িতে 19টি ঘর, একতলায় 8টি, দোতলায় 6টি, 3 তলায় 5টি। বিপ্লবী অরবিন্দ ঘোষ নিরুদ্দেশ হওয়ার আগে এই বাড়িতেই 1910 খ্রিস্টাব্দে এক রবিবার শ্রী শ্রী মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়েছিলেন। অরবিন্দের স্ত্রী মৃণালিনী দেবী এবং শ্রী অরবিন্দের গর্ভধারিণী এখানে এসে
মায়ের কৃপা পেয়েছিলেন। এবং পরবর্তীকালে মায়ের এই বাড়ির কিন্তু সম্প্রসারণ হয় শঙ্করানন্দ মহারাজের সময়। আমরা সেই সব ঘটনার কথা বলছি না, কিন্তু আমরা আজকে স্মরণ করছি যে দোতলায় নির্মিত 3টি ঘরের মধ্যে ঠাকুরঘর, শ্রী মায়ের ঘর এবং সেবিকাদের জন্য একটি ঘর নির্দিষ্ট করা হয়েছিল। পাকা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের ঘর ও 3 তলার একটি ঘর গোলাপ মা, যোগিন মা এবং মায়ের অন্যান্য সেবিকাদের জন্য নির্দিষ্ট ছিল। সিঁড়ি বরাবর ও ডান দিকের সেবিকাদের ঘরের লাগোয়া ছিল মহিলাদের স্নানের ঘর। এই তলার উত্তর পশ্চিম দিকের দক্ষিণ দুয়ারি ঘরটি হলো ঠাকুর ঘর। ঠাকুর ঘরের লাগোয়া দক্ষিণ দিকের পূব দুয়ারি ঘরটি শ্রী মায়ের ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল। ঠাকুর আর মায়ের ঘরের মধ্যে যাতায়াতের সুবিধের জন্য 2টি দরজা বসানো হয়। পরবর্তীকালে মা ঠাকুর ঘরেই বসবাস করার ফলে মার জন্য নির্দিষ্ট ঘরটি ঠাকুর ভাড়ার ঘর হিসেবে চিহ্নিত হয়। শরৎ মহারাজ পূর্ব দিকের দেওয়াল ঘেঁষে 1 তলা থেকে ছাদ পর্যন্ত 2.5 ফুটের মতন চওড়া একটা কাঠের সিঁড়ি করে দিয়েছিলেন। দোতলা থেকে 1 তলায় এইটিই ছিল তাঁর যাতায়াতের পথ। ওই সিঁড়ির সামনে তিনি নিজের ব্যবহারের জন্য একটা স্বল্প পরিসরে স্নানঘর নির্মাণ করেছিলেন। আর বৈঠকখানা ঘরের পাশের নতুন ঘরটিতে ম্যানেজার বসতেন। ওই ঘরে ব্রহ্মচারী গণেন মহারাজ অনেক বছর উদ্বোধনের কাজ সমাধা করেছিলেন। এবং ডান দিকে সাধু ব্রহ্মচারীদের ঘরেও মায়ের দীক্ষিত সন্তান স্বামী পূর্ণানন্দ মহারাজ বহু বছর ছিলেন। স্বামী শান্তানন্দজিও ওই ঘর কিছুদিন ব্যবহার করেছিলেন। 3 তলার সব ঘরগুলি ছিল মহিলাদের দখলে। মা পুরুষদের সামনে বেরোতেন না বলে সাধারণত কাক ভরে গঙ্গা স্নানে যেতেন। উদ্বোধনের চারপাশে তখন কোনো উঁচু বাড়ি না থাকায় মা ছাদে উঠে উঁচু চুল শোকানোর উদ্দেশ্যে যেতেন। এই সময় তার দৃষ্টি চলে যেত সুদূর দিগন্ত বিস্তৃত মাঠ অতিক্রম করে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের উদ্দেশ্যে। স্বামী নির্লেপানন্দজি মহারাজ মায়ের বাড়ির সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তখন নতুন আনকোড়া মার ছোট বাড়িটি একরকম গঙ্গার তীরেই, একেবারে সদর রাস্তার ওপর নয়, গ্রামের ঘরঘরানি নেই, অথচ যানবাহন, বাজারহাট, ডাকঘর সব কিছুই কাছাকাছি। উদ্বোধনে তখন কি আনন্দ! নাচে শান্তি, নাচে স্বস্তি, নাচে সাম্য, নাচে ভক্তি, নাচে মুক্তি, নাচে পরমাপ্রীতি। মা লক্ষ্মীর ভাণ্ডার দ্বার খোলা, দিয়তাং ভুজ্যতাং। সর্বপ্রথম মার অন্নদান, প্রসাদ দান, এবং এই গঙ্গার কূলেই তো মায়ের অন্তলীলা। সেজন্য এই বাড়ি এক ঐতিহাসিক বাড়ি শুধু নয়, আমাদের আধ্যাত্মিক পুষ্টি এবং তুষ্টির এ যেন এক অন্যতম আগার ক্ষেত্র। 1920 সালের 21শে জুলাই শ্রী মায়ের মহাপ্রয়াণ এবং তাঁর স্থূল দেহ ত্যাগের পর তার ব্যবহৃত ঘরটিতেই, অর্থাৎ ঠাকুর ঘরেই তার ব্যবহৃত খাটটির ওপর তার ফটো রাখা হয় এবং সেই থেকেই পুজো শুরু হয়। ঠাকুর আগের জায়গাতেই পুজো পেতেন। এটি শ্রী মায়ের বাড়ির ঠাকুর ঘর। এই ঘরের পূর্ব দিকের ঘরটি শরৎ মহারাজের। তাঁর দেহাবসানের পর থেকে ঘরটি আগের মতনই রয়েছে। এই ঘরের 2টি আলমারিতে মা এবং শরৎ মহারাজের ব্যবহৃত জিনিসপত্রও রয়েছে। অর্থাৎ এই যে ঘর, অর্থাৎ এই যে বাড়ি, সেটি এক আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ বাড়ি, যে বাড়ি থেকে আমরা ওই ভক্তি মুক্তি সব পেতে পারি। শ্রী মাকে একদিন রাসবিহারী মহারাজ প্রশ্ন করেছিলেন, মা কেন ঠাকুরের দেখা পাই না? শ্রী মা উত্তর দিয়েছিলেন, পাবে পাবে, সময় হলেই পাবে। ললিত আমায় এমন কথা কখনো বলতো না, কেন ঠাকুরের দেখা পাই না। তার ভাব, তিনি আপনার জন্য যখন হোক দেখা পাবই। সত্যি সত্যি আমরাও তো মায়ের কাছে সেই আপনার জন্য, আপনার সন্তান। তাই মায়ের দেখা আমরা নিশ্চয়ই পাব। আমাদের মনে রাখতে হবে যে শ্রী ঠাকুর শুধু ছবি নন, এই রামকৃষ্ণ মঠের সর্বত্র তিনি জীবন্ত সাক্ষাৎভাবে রয়েছেন।
এবং সেই জন্য আমাদের এই মায়ের মঠ যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আধ্যাত্মিক গতিকে, ঠিক তেমনি এই মায়ের বাড়ি। তাই এই পদার্পণ শুধুমাত্র বা মায়ের অবস্থান শুধুমাত্র মায়ের বাড়িতে নয়। যোগ বাশিষ্ঠের বৈরাগ্য প্রকরণে আছে, রামচন্দ্র বলেছেন যে দেহটি একটি বৃক্ষ, আবার বলছেন দেহটি একটি আবাস। সেজন্য দেহকে চাদর, খাঁচা, ক্ষেত্র যাই বলা যাক না কেন, এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির। দেহের যত্ন করতে হবে, তার কারণ ঈশ্বরকে নিয়ে আনন্দ করার জন্য, তার নাম গুণগান করার জন্য। দেহকে সুস্থ সবল যেমন বাইরের দিক থেকে রাখতে হবে, তেমনি দেহকে অন্তর দিক থেকেও ধ্যান, জপ, ধর্মকর্মের দ্বারা মার্জনা করে রাখতে হবে। নইলে ঈশ্বর পদার্পণ এই দেহ মন্দিরে, হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারবে না। সেজন্য এই হৃদয় মন্দিরে যদি আনতে হয়, তাহলে ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক। ঠাকুর বলতেন সর্বক্ষণ মনে রাখা, তার দাস আমি, তার সন্তান আমি। আমরা সত্যি সত্যি মায়ের কাছে ওইটি যেন সর্বদা প্রার্থনা করি যে অনবদ্য মাতৃসুধায় আমরা যেন অধর্মকে শাসন করে আমাদের হৃদয় মন্দিরে ধর্ম সংস্থাপন করতে পারি। মা এই মায়ের বাড়িতে যেমন রয়েছেন, তেমনি আমাদের সকলের কাছে শ্রী শ্রী মা তাঁর প্রেমবিন্দু সিঞ্চনের ভার নিয়ে বসে আছেন। নিখিল প্রাণের তাপ জোড়ানোর জন্য শারদানন্দজি কলকাতার বুকে মায়ের জন্য এই গৃহ মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে মায়ের যে পদার্পণ, সেই চরণতরী হয়ে রইল আমাদের একমাত্র স্মরণ। সেজন্য আমাদের আর কোনো উপায় নেই, শ্রী শ্রী মায়ের কাছে ওই প্রার্থনা, যেটি মা আমাদের বারবার বলেছেন যে ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নইলে আর কোনো উপায় নেই। তিনি ঈশ্বর, সব করতে পারেন। তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচ তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছের কাছে দেখছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতন হয়ে যেত, আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমন করে গড়ে তুলতেন। সেজন্য মায়ের এই পদার্পণ, যেখানে মা নিত্য বিরাজমানা, সেখানে অবশ্যই আমরা আজকে আমাদের প্রণতিটুকু নিবেদন করছি। এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামীকাল 31শে মে, আমি হয়তো কালকের পর্বেও ওটি বলেছি 31শে মে বলেই, পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক অনুষ্ঠান ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ কলেজ স্ট্রিটে বিকেল 4টে থেকে, এবং 11ই জুন শুকচরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে স্নানযাত্রার পবিত্র পুণ্য দিনে বাৎসরিক উৎসব, পূজাপাঠ এবং সৎপ্রসঙ্গ। আপনারা যারা যেতে ইচ্ছুক আগামী 2রা জুনের মধ্যে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।